Assalamu alaikum. Walaikum salam. Jazakumullah khair for coming. I think you're the only. Inshallah. And just introduce yourself. So, what's your name? I'm Clara. তো আমি জন্মগ্রহণ করেছি ফ্রান্সে, আর আমি ইটালিয়ান ব্যাকগ্রাউন্ডের। তো আমার ইটালিয়ান গ্র্যান্ডপ্যারেন্টস ফ্রান্সে চলে এসেছিলেন কাজের জন্য তাদের 20s-এই। তো আপনি অরিজিনালি ইটালির মানুষ? হ্যাঁ, ইটালিয়ান ব্লাড, ইয়েস। জন্ম আর বেড়ে ওঠা ফ্রান্সে। সো ব্যক্তিগতভাবে ফ্রান্সে আমার জীবনটা ছিল বেশ বোরিং। তো আমি বাস করতাম 3টি দেশের বোর্ডে, যার অংশ হলো লাক্সেমবার্গ, বেলজিয়াম আর জার্মানি। তো আমি সেখানে ছিলাম 2020 সাল পর্যন্ত। বাট আমি সবসময় চাইতাম যেতে অ্যাব্রড, প্রথমত স্টাডিজের জন্য। তবে আমি সত্যিই এটার পিছনে ছুটছিলাম না। আর তারপর যখন আমি জব করতে শুরু করলাম ইউনিভার্সিটি শেষে, আমি জাস্ট অন্য কোথাও যেতে চাইছিলাম। তো হ্যাঁ, আমি চুজ করলাম লন্ডন। আর আমি অনুরূপভাবেই চলে এলাম ফেব্রুয়ারি 2020-এ কাজের জন্য। আমি একটা জব পেলাম, তারা আমাকে এখানে চলে আসতে বললেন। তো আমি ছিলাম সত্যি জাস্ট র্যান্ডম টিন, আক্ষরিক অর্থেই। লাইক সত্যিই আমার জীবনে কোনো ইন্টারেস্টিং বিষয় ছিল না। খেলাধুলাই বলুন, জাস্ট কিছু বন্ধু ছিল, খুব বেশি নয় যদিও। সেখানে কি মিক্সড নারী পুরুষ? হ্যাঁ, এটা ছিল মিশ্র, নিশ্চিতরূপে মিক্সড স্কুল, পাবলিক স্কুল সেখানকার। তো বাট এটা ছিল বেশ ভালো, কারণ যে এরিয়া থেকে আমি এসেছি সেখানকার মানুষেরা সত্যিই ভিন্ন, তারা ছিল ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডে। এটা ইমিগ্রেশনের কারণে। তো যেমনটা আমি বললাম, আমার ইটালিয়ান গ্র্যান্ডপেরেন্টস ফ্রান্সে চলে এসেছিলেন। তো আমাদের ছিল বহু ইটালিয়ান কিডস। আমাদের এখানে বহু মানুষ ছিলেন আলজেরিয়া, মরক্কো, তিউনিশিয়া। বহু মানুষ ছিলেন লাইক লটস অফ পলিশ পিপল। এখন পর্তুগিজও বহু মানুষ, আফ্রিকা অ্যাজ ওয়েল, লাইক হোল কন্টিনেন্ট অফ আফ্রিকা, তারাও এসেছেন। লাইক এটা খুবই রেয়ার খুঁজে পাওয়া একজন ব্যক্তিকে যিনি 100% ফ্রেঞ্চ। তো সেটা হলো ভালো দিক ফ্রান্সের অ্যাটলিস্ট। ওকে, আপনার শিক্ষা অর্জনের প্রথম দিকের সময়গুলো কেমন ছিল? কেমন ছিল আপনার সম্পর্ক আপনার পিতামাতার সাথে, আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সেই সময়টাতে? তো আমার শুরুর বছরগুলো আমার পেরেন্টসের ডিভোর্স হয়ে গিয়েছিল যখন আমার বয়স 15। বাট তার আগে আমি ছিলাম লাইক, আমার আচরণের দিক থেকে আমি বলবো যে এটা ছিল সত্যি স্কুল কেন্দ্রিক, মোটেও খুব বেশি খেলাধুলা নয়, শিক্ষা। তো আমার জীবনটা আক্ষরিক অর্থেই ছিল স্কুল কেন্দ্রিক। আমার পেরেন্টস চাইতেন আমি স্কুলে যাই আর ভালো হই স্কুলের সব বিষয়ে। তো আক্ষরিক অর্থেই এটা ছিল স্কুল কেন্দ্রিক। তো আমি করতাম আমার হোমওয়ার্ক সারা উইকেন্ডটা। তো আমি হতে চাইছিলাম ভালো বাচ্চাদের মধ্যে একজন, অ্যাটলিস্ট স্কুলের ভালো বাচ্চাদের মধ্যে একজন। কোনো ভাই বোন? আমার আছে একটা ছোট্ট বোন। আপনি বললেন আপনার পিতামাতার ডিভোর্স হয়ে গিয়েছিল, এটার কোনো প্রভাব পড়েছিল আপনার উপরে আপনার জীবনের শেষ স্টেজে? আর তারপর আপনি কি আপনার পিতার সাথে ছিলেন নাকি আপনার মায়ের সাথে? হ্যাঁ, এর প্রচুর প্রভাব পড়েছিল আমাদের উপর। আমার মনে হয় সত্যি শুরুর দিকটাই আমি এটা উপলব্ধি করতে পারিনি। তবে যতই আমি বড় হচ্ছিলাম ততই আমি উপলব্ধি করতে পারছিলাম কোনো কিছুর অভাব। আই থিঙ্ক যখন আমি বিয়ে করলাম আমি উপলব্ধি করলাম বহু বিষয় আমাকে প্রভাবিত করেছিল। বাট শেষ সময় আমি ছিলাম, আমার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমার ছোট বোনের দায়িত্ব নেওয়া। কারণ আমি চাইতাম না সে বেড়ে উঠুক। আর আমার মনে আছে এটা কেমন ছিল বাড়িতে, লাইক সম্ভবত চিৎকার চেঁচামেচি, এই ধরনের বিষয়, তর্ক বিতর্ক বাবা আমার মধ্যে। আমি সত্যি তাকে দিতে চাইতাম একটা স্বাভাবিক শৈশবকাল। ও আমাদের মধ্যে বয়সের পার্থক্যটা ছিল 7 বছরের। বাট সত্যিই আমরা ছিলাম খুবই ক্লোজ। তো জাস্ট চাইতাম তার ভালো থাকাটা। তো আমি থাকতাম আমার বাবা মা উভয়ের কাছেই, 1 সপ্তাহ আমার ড্যাডের কাছে, 1 সপ্তাহ আমার মমের কাছে। বাট যখন আমি আমার ড্যাডের কাছে থাকতাম আমি হতাম লাইক সেকেন্ড মম। আমার বোন আমাকে যা বলতো আমি ছিলাম এক প্রকার তার দ্বিতীয় মায়ের মতো। বাট হ্যাঁ, এটা ছিল সত্যি ভালো। বাট আই থিঙ্ক তারা উভয়েই জব করার কারণে সে সময় যখন আমি ছিলাম টিনেজার, এটা আমার উপর খুবই প্রভাব ফেলেছিল। বেশিরভাগ সময় আমার সবকিছু আমাকে নিজেকেই করতে হতো। সে সময়টা যখন আমার বেড়ে ওঠার সময়, যখন সত্যি কেয়ারফুল হওয়ার কথা, লাইক কিভাবে তুমি বেড়ে উঠবে সেই বয়সে। কারণ সে সময় মানুষ নিজেকেই আবিষ্কার করে। তো আমি নিজেকেই নিজে ডিসকভার করেছি। তার উপর বাবা মার ডিভোর্স প্লাস ছোট বোনকে প্রোটেক্ট করার চেষ্টা, এটা ছিল খুবই ভারী। সম্ভবত বাবা মা ভাবতেন আমি যথেষ্ট লাইক বড় হয়ে গিয়েছি। বাস্তবটা তা ছিল না। আমি ছিলাম সত্যিই সব সময়ই থাকতাম ইন্টারনেটে, লাইক সোশ্যাল মিডিয়া এইসব বিষয়ে। তো আমি খুব বেশি সোশ্যাল ছিলাম না। আর আমি এখনও সামনাসামনি হই আমার জীবনে, লাইক এখনও এটা সমস্যা যখন আমার মানুষের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়। আমি একটু লাজুক। আমার মনে হয় এগুলো ওই সমস্ত কারণে, কারণ আমি লম্বা সময় নিজেই কাটিয়েছি, বন্ধু তৈরি করছি অনলাইনে। লাইক এটা হচ্ছে সবচেয়ে খারাপ বিষয় যা ঘটতে পারে আপনার জীবনে। সো আমি টুকটাক খেলাধুলা করতাম,
আমার 10 বছর বয়স পর্যন্ত। বাট তারপর যখন থেকে আমি একা থাকতে শুরু করলাম, আমি এক প্রকার হয়ে গেলাম একাকী, আর অন্য একটা জীবন খুঁজতাম অনলাইনে। কোনো আবেগী সম্পর্ক কি ছিল? যখন কোনো কাজ থাকতো না তখন সময়টাকে উপযুক্ত বিষয়ে ব্যয় করা যেত? সত্যি কথা বলতে কি আমার মনে নেই, কারণ এটা ছিল সেই সময় যখন ডিভোর্সের ব্যাপারটা ঘটেছিল। তো এটা চলেছিল কয়েক বছর ধরে, যেখানে এটা ছিল লাইক তর্ক বিতর্ক প্রথম দিকে। আমাদের জাস্ট সময় ছিল না, তাই উইকেন্ডটা জাস্ট প্রত্যেকেই ক্লান্ত, কারোরই কোনো কিছু করতে ভালো লাগতো না। তো এটা ছিল এমন কিছু যে আমাদের ভোগ করতে হয়েছিল সেই সমস্ত বছরগুলোতে, যে সারা সপ্তাহ কাজ করেছি, অতএব আমরা ক্লান্ত, তাই কোনো কিছুই করতে চাই না উইকেন্ডে। তাই খুব বেশি কিছু করা হতো না। তবে আমার মনে আছে বহু বিষয় যখন আমি ছিলাম অনেকটা ছোট আমার পরিবারের সঙ্গে, বাট আমার টিনেজ বয়সটা ছিল সম্পূর্ণ ধোঁয়াশা। বাট কোথাও না কোথাও আমি বিষয়টাকে পছন্দ করি, কারণ সেখানে ছিল বহু নেতিবাচক দিক যা ঘটেছিল সেই সমস্ত বছরগুলোতে। তাই এটা উত্তম যে সেগুলো এখন আমার মনে ধোঁয়াশা হয়ে গিয়েছে। টিনেজ থেকে 19-20 বছরের যুবতী হয়ে ওঠার ট্রান্সফরমেশনটা কীরূপ ছিল? আই থিঙ্ক আমার প্রয়োজন ছিল বাড়ি থেকে বের হওয়া। তো যে এলাকায় আমরা বাস করতাম সেখানে বেশি ইউনিভার্সিটি ছিল না, তাই এ কারণে আমি যা করতে চাইছিলাম, আমার ইউনিভার্সিটির প্রথম বছর আমি 1 ঘন্টা গাড়িতে যেতাম যেখানে আমি বাস করতাম সেখান থেকে। তারপর আমি চলে গেছিলাম অন্য শহরে, ফ্রান্সের অন্য প্রান্তে, যেটা ছিল সম্ভবত গাড়িতে 6 ঘন্টার রাস্তা। তো আমি চলে গেছিলাম বহু দূরে, বাট এটার প্রয়োজন ছিল বেড়ে ওঠার জন্য। তো আমার প্রয়োজন ছিল নিজে নিজে সবকিছু করা বা নিজের অভিজ্ঞতা অর্জনের। বাট যেহেতু আমার পেরেন্টস আমার পিছনে লেগে থাকতেন আমার পড়াশোনার বিষয়ে, আমি ইউনিভার্সিটির পার্টিগুলোতে যেতাম না তখনই। তো আমি ছিলাম বেশ স্ট্রিক্ট আমার স্টাডিজে, বাট তা সত্ত্বেও অনেক কিছু ডিসকভার করেছিলাম আমার নিজের ব্যাপারেই। আর আমি মনে করি যে আমাদের প্রয়োজন নির্ভরশীল থাকা একটা বিশেষ লেভেল পর্যন্ত, সেটাই আমি শিখেছিলাম ওই বছরগুলোতে। তো হ্যাঁ, সেগুলো নিশ্চিত রূপেই ছিল পজিটিভ। বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট নিয়ে পড়ছিলেন? আমি অনেক কিছু করেছি, তো এটা খুবই ভিন্ন এখানের থেকে, যেভাবে আমি নিয়েছিলাম বিভিন্ন শাখা। তো আমি স্টাডি করেছি 2 বছরের ডিগ্রি ইন কর্পোরেট কমিউনিকেশন, আর তারপর সেখান থেকে যেহেতু আমি অলরেডি 2 বছর কাটিয়েছি ইউনিতে, আমি সরাসরি চলে যেতে পেরেছিলাম 3rd ইয়ারে, যেটাকে আমরা এখানে বলি ব্রিজ ল 3rd ইয়ার। আর আমি করেছিলাম ম্যানেজমেন্ট, আর তারপর আমি চাইছিলাম মাস্টার ডিগ্রি করতে, বাট সেটা ছিল 2 বছর, আর আমি আর স্টাডি করতে চাইছিলাম না আরও 2 বছর। তো আমি জাস্ট 1 বছর কমপ্লিট করেছিলাম, আবারও ব্যাচেলার ডিগ্রি ইন ট্যুরিজম ম্যানেজমেন্টে। সেই সময়ে ইসলাম নিয়ে আপনার কোন ধারণাটা ছিল? মুসলিম কমিউনিটির সাথে আপনার ইন্টারাকশনটা কীরূপ ছিল? আপনার কি ইসলামকে খুবই স্ট্রেঞ্জ, অদ্ভুত বলে মনে হয়েছিল? যে এটা আমার জন্য নয়, Yeah. যে আমি হলাম খ্রিস্টান, ইসলাম আমার জন্য নয়, তখন বিষয়টা কীরূপ ছিল? So, সত্যি কথা বলতে কি আমার কখনোই কোনো সমস্যা ছিল না মুসলিমদের নিয়ে। আর আমি ওই মানুষদের ঘৃণা করতাম যারা নেগেটিভ কথা বলতো মুসলিমদের নিয়ে। আমি জানি না, আমি জাস্ট অনুভব করতাম আমার ভেতরে, আমার মনে হতো আমরা মুসলিমদের নিয়ে এভাবে কথা বলতে পারি না, কেন সবসময় মুসলিমদের নিয়ে এরকম কথা বলা হয়। এটা মনে হতো যেন তাদের নিয়ে সবসময় কিছু চলছে, বাট সেখানে তারা বহু কিছু প্রোগ্রাম করেও করতো মুসলিমদের ব্যাপারে। তাই আপনার মাথায় ওই সমস্ত গতানুগতিক কথা ঢুকেই যেত, যেমন মহিলারা অপ্রেসড, কেন মহিলাদের নিজেদিকে ঢাকতে হবে, পুরুষদের নয় কেন, কেন মহিলাদের অবশ্যই বাড়িতে থাকতে হবে, লাইক সো মেনি থিংস, যেগুলো তখন আমার মাথার মধ্যে ছিল। বাট আমি জাস্ট এগুলো ভুলে যেতাম, কারণ দিন শেষে কেন আমরা নেতিবাচক কথা বলবো তাদের সম্বন্ধে যাদের এমনকি আমরা জানি না। আর সেখানে সবসময় এই বিষয়টাও ছিল যে আমি নিজেকেই প্রশ্ন করতাম, কেন মহিলারা সেই ধর্মকে অনুসরণ করে যদি তারা তাতে সত্যিই হয় অপ্রেসড। আর আমি মনে করি সেটাই ছিল মিসিং পয়েন্ট। interesting. এখন আপনার ইসলাম গ্রহণের আগে আপনার শৈশবের সেই দিনগুলোতে আপনার বাড়ির ধার্মিকতা বা আধ্যাত্মিকতাটা কীরূপ ছিল? আমি বিশ্বাস করতাম না কোনো কিছুতেই। আই থিঙ্ক শুরুর দিকে আমি একটু একটু বিশ্বাস করতাম, তারপর যখন আমার গ্র্যান্ডপা মারা গেলেন আমার মনে হলো কোনো গড নেই। তিনি তাহলে এটা করতেন না আমার গ্র্যান্ডপার সঙ্গে, কারণ তার ক্যান্সার হয়েছিল। তো আমি ভাবলাম কোনো গড নেই, যদিও তখন আমরা করতাম ক্রিসমাস স্টার, অনেকটা স্বভাবতই জাস্ট মানুষেরা এগুলো করতো কারণ এটা করতে হয়, বাট তারা সত্যি বিশ্বাস করতো না। আপনার পিতামাতা কি ছিলেন, খ্রিস্টান নাকি ক্যাথলিক? আই থিঙ্ক শুরুর দিকে তারা এক প্রকার বিশ্বাস করতেন। আমি ব্যাপটাইজ হয়েছিলাম, আমি আমার মমকে জিজ্ঞাসা করেছিলাম কেন। তিনি বলেছিলেন যদি গড থাকেন অ্যাটলিস্ট তিনি তোমাকে প্রোটেক্ট করবেন। তো এক প্রকার গডের ব্যাপারে তিনি এভাবেই ভাবতেন। বাট না, আমার জাস্ট মনে আছে আমার ইটালিয়ান গ্র্যান্ডমা বাইবেল হাতে কিচেনে ঢুকতেন, তবে আমি সত্যি কখনো সেটা পড়িনি। সো এটাই কি সেই ফ্রান্স ছিল না যারা ফরাসি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল, ধর্ম ইত্যাদির বিরুদ্ধে, যাতে ইউরোপিয়ান কান্ট্রিজগুলো সেকুলার হয়ে উঠেছিল, ধর্মনিরপেক্ষ, ধর্মবিরোধী? So,
এটা দ্বিচারিতা। এটা যদি ক্রিশ্চিয়ানিটি হয় তাহলে ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে কি, যদি এটা হয় ইসলাম তখনই সমস্যা। সো আপনার শৈশবে কি আপনি তা দেখেছিলেন? আমার স্পষ্ট তো কোনো কিছু মনে নেই। আমার জাস্ট মনে আছে দেখতাম কিছু বাচ্চারা গ্রীষ্মে কোনো কিছু খেত না, আর আমি অবাক হয়ে যেতাম তারা কেন খাচ্ছে না। এটা আসলেই হতো রমজান। আসলে একমাত্র বিষয় যে আমি মুসলিমদের ব্যাপারে জানতাম, তবে আমি কখনোই মনোযোগ দিইনি মুসলিমদের ব্যাপারে মানুষরা কি বলছে সে বিষয়ে। তো যখন আপনি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করছিলেন, ধর্ম বিষয়টা আপনার মাথায় ছিল না? না, মোটেও না। আমি জাস্ট আমার জীবন কাটাচ্ছিলাম। তবে সেখানে সবসময় কিছু প্রশ্ন থাকতো মাথার মধ্যে, যখন আমি সত্যিই বসতাম আর ভাবতাম কেন আমি এখানে, আমার লক্ষ্য কি। আর আমার মনে আছে সেখানে ছিল একজন মুসলিম ভাই আমার হাই স্কুলে, যে আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার জীবনের উদ্দেশ্য কি। আমি ভাবলাম অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করছে, কিন্তু আমি মনে মনে আমি একটু দুঃখী ছিলাম এই প্রশ্নের উত্তর না দিতে পারার জন্য। তো তখনই কেউ আপনার কাছে জীবনের উদ্দেশ্য নিয়ে জানতে চেয়েছিল? হ্যাঁ, আমরা জাস্ট টেক্সট করছিলাম হালকা ছলে, আর সে আমাকে এটা জিজ্ঞাসা করেছিল। আর আমার মনে আছে আমি আমার বেডে ছিলাম আর সেই মেসেজটা পড়লাম। আমার মনে হলো, আমার মনে আছে আমি কাঁদছিলাম, কারণ আমি সত্যি বিস্মিত ছিলাম যে আমার জীবনের উদ্দেশ্য কি, কেনই বা আমি এখানে। মাশাআল্লাহ, সেই ভাই তখনই বীজ বপন করা শুরু করে দিয়েছিলেন। ধীরে ধীরে একটু হলেও। মাশাআল্লাহ। ওকে, মুভিং ফরওয়ার্ড। তো সেখান থেকে আপনি বিশ্ববিদ্যালয় শেষ করলেন, তো তারপর কি ঘটলো? তো আমি শেষ করলাম ইউনি, আর আমি জাস্ট বুঝতে পারছিলাম আমি ফেড আপ একই জায়গায় থাকতে থাকতে, আর জাস্ট মানুষদের খুশি করতে করতে। তো আমি ভাবলাম যে আমাকে একটা জব খুঁজতে হবে লন্ডনে। তো আমি কারণটা বলতে চাইছি না যে কেন এটা ছিল লন্ডন, কারণ এটা ছিল ডেটিং করার বয়স। তো আমি সিদ্ধান্ত নিলাম লন্ডনে যাওয়ার, আর আমি একটা জব খুঁজে পেলাম ট্যুরিজম ম্যানেজমেন্টে। তো আমি লন্ডনে গেলাম সেকেন্ড ইন্টারভিউর জন্য ইন জানুয়ারি 2020, আর তারা আমাকে আসতে বললেন 3 সপ্তাহ পর। তো আমি তাই করলাম। তো আপনি এখানে পৌঁছে গেলেন, আর তারপরই লকডাউন শুরু হলো। Yeah. লকডাউনে আবদ্ধ থাকার সময়ে তখন ইসলাম নিয়ে রিসার্চ করা শুরু করলেন? ইসলাম কখন আপনার জীবনে প্রবেশ করা শুরু করলো? তো এটা ছিল অনেকটা পরে। তো লকডাউন প্রায় ছিল শেষের দিকে, এটা ছিল জুলাই 2020। আর আক্ষরিক অর্থেই আমার ওয়েট বেড়ে গেছিল। আমি আর এটা নিতে পারছিলাম না, আমি খুবই অনেস্টলি বলছি। আর আমি ভাবছিলাম যে আমাকে জিম যেতেই হবে, আর আমি জিম যাওয়ার ব্যাপারে খুবই ভীত ছিলাম ফ্রান্সে। আমি জানি না কেন, বাট আমি ভাবলাম যেহেতু আমি আছি ইউকেতে, আমি আছি লন্ডনে, নতুন শহর, নতুন জীবন, আমি এটা করতে পারি। আর এখানে জিমটা ছিল আমি যেখানে থাকতাম সেখান থেকে পায়ে হাঁটা 2 মিনিটের পথ। তো আমি ভাবলাম যে আমাকে এখানে মেম্বারশিপ নিতে হবে, কিন্তু আমি তখনও ভাবছিলাম এটা কি করে হবে যদি আমি সেখানে না যাই। তো আমি বুক করলাম এমন কিছু যেটাকে বলা হয় ইন্ডাকশন। তো সেখানে তারা আপনাকে মেশিন দেখাবে, আর আমি সেখানে গেলাম। যখন ফাইনালি আমরা জিমে যেতে পারলাম, আর আমি বললাম আমি ফ্রেঞ্চ স্পিকার, আর সেখানেই আমি সাক্ষাৎ পেয়েছিলাম আমার বর্তমান হাজব্যান্ডের। ইসলামের কথা শুনে কি ধারণা করলেন? প্রাথমিকভাবে। তো আমি এমনকি জানতাম না যে তিনি মুসলিম। তিনি ছিলেন আমার ব্যক্তিগত প্রশিক্ষক, তিনি সেশনগুলো করছিলেন। আমি জাস্ট দেখলাম যে তার ছিল দারুণ আচরণ, তিনি ছিলেন খুবই স্মার্ট, বাট তিনি আমার সঙ্গে খুব বেশি কথা বলতেন না অবভিয়াসলি। আর যখন আমরা শেষ করলাম সেশনটা, আমি তখনও জিম যাচ্ছিলাম, আর আমি সেখানে থেমে তার সঙ্গে কিছুটা কথা বলতাম। আমরা কথা বলতাম বহু বিষয় নিয়ে, বাট আমি তখনও জানতাম না সেই সময় যে তিনি মুসলিম। আমার কয়েক মাস লেগেছিল। তিনি জাস্ট আমাকে বলেছিলেন যে তিনি ক্রিসমাস সেলিব্রেট করেন না, আর আমি ভাবলাম এটা বেশ অদ্ভুত, কেন তিনি ক্রিসমাস সেলিব্রেট করেন না। বাট যাই হোক, তো তিনি জাস্ট বলতেন যে এগুলোর খোঁজ করো, বাট আমি জানতাম না যে তিনি মুসলিম ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না একদিন তিনি কথা বলছিলেন কিছু বিষয়ে। হ্যাঁ, আমারও আছে সোশ্যাল লাইফ, সোশ্যাল সার্কেল মসজিদে, অ্যাট দ্য মস্ক। আর আমি তার দিকে তাকিয়ে রইলাম, বললাম আপনি কি বলতে চাইছেন মসজিদে? তিনি বললেন আমি মুসলিম। আমি বললাম আমি জানতাম না। তিনি ভেবেছিলেন তিনি আমাকে বলেছেন। আমি বললাম না, আমি জানতাম না যে আপনি মুসলিম। তো তারপর থেকে আমি সরাসরি তাকে প্রশ্ন করতে শুরু করলাম। আমি তাকে বললাম যে যদিও সত্যি আমি গডে বিশ্বাস করি না, বাট কেন কেন মহিলাদের কভার করতে হবে, আর ওই সমস্ত বিষয়, সমস্ত বিতর্কিত প্রশ্নগুলো। বাট যেভাবে তিনি উত্তরগুলো দিয়েছিলেন, আই থিঙ্ক তা ছিল সত্যি দারুণ। কারণ আই থিঙ্ক এটা ছিল সত্যি তার ভালো আচরণ, তার ভালো চরিত্রাবলী, যা আমাকে ইসলামের ব্যাপারে আরো জানতে আগ্রহী করেছিল। উত্তরগুলোর থেকেও বেশি তিনি দারুণভাবে উত্তর দিতেন। আমি যেটা বলছি, উত্তরগুলোর থেকেও বেশি, তার ব্যবহার উত্তরগুলোর থেকেও কার্যকরী বেশি ছিল। যেহেতু তার ব্যবহারটা ভালো ছিল, উত্তরগুলো আরো বেশি অর্থপূর্ণ হয়ে উঠছিল। Exactly. বিশেষ করে কারণ আমরা শুনেছি মহিলারা অপ্রেসড, তো আমরা আশা করি একটা বিশেষ আচরণ পুরুষদের থেকে।
তো সরাসরি ভালো আচরণ পাওয়া একজন পুরুষের থেকে সত্যি আমাকে বুঝতে সাহায্য করেছিল এই সমস্ত বিষয়। বাট যেভাবে তিনি এটা করেছিলেন, তিনি আমাকে কিছু ভিডিও পাঠিয়েছিলেন যেগুলো ছিল ফ্রেঞ্চ ভাষায়। আর ওই সমস্ত ভিডিওগুলো সরাসরি আপনাকে বলছে না, তারা আপনাকে বলছে না ইসলামের কথা, ইসলামকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে না, তারা জাস্ট প্রশ্ন করছেন আপনি কি মনে করেন সৃষ্টিকর্তা আছে, এই ধরনের সব বিষয়। আর আমি ভাবছিলাম তিনি লিঙ্কসগুলো পাঠিয়েছেন হয়তোবা তিনি ওই ধরনের মুসলিম যারা আপনার ব্রেন ওয়াশ করতে চায়। বাট অন্যদিকে আমি এও ভাবছিলাম বাট তিনি একজন ভালো ব্যক্তি, তাই আমার ক্লিক করা উচিত এই লিঙ্ক আমি করেছিলাম। তো আমি এখন এখানে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সেই বিষয়গুলোকে নিয়ে আপনি কি বলবেন, যেগুলো বাধা দিচ্ছিল ইসলাম গ্রহণের আগে, যেগুলো মানুষকে বাধা দিয়ে থাকে আর কি? তো সেটা ছিল একটাই মাত্র বিষয়, তা হলো হিজাব। It's I wearing now. thought yes, since January. MashaAllah. So আমি বুঝতে পারছিলাম না কেন চুল হতে পারে এমন কিছু যা সেক্সুয়ালাইজ করে। আমি কিছুতেই এটা বুঝতে পারছিলাম না। আমি এটাকে অনেকটাই দেখতাম ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে, অর্থাৎ পুরুষদের এই দৃষ্টিতে দেখা উচিত নয় মহিলাদের। আমি সত্যি বুঝতে পারছিলাম না বায়োলজিক্যালি পুরুষরা আসলেই কেমন। আর আমি মনে করি যে আমি এটা পুরোপুরি বুঝতে পেরেছি এই বছর, টু বি অনেস্ট। যত বেশি আপনি দিন প্র্যাকটিস করবেন তত বেশি আপনি বুঝতে পারবেন বিষয়গুলোকে। তা উপলব্ধি করেছি, তা না হলে আমি এটা পড়তাম না, নট ওয়ারিং হিজাব। So Shahada has been how long now, sister? 2 years? June 2021, Yeah. the 10th of June 20. হ্যাঁ, আমি ছিলাম সত্যিই খুবই উদ্বিগ্ন, কিন্তু শাহাদার দিনটা ছিল আরো খারাপ। Subhanallah. Yeah. So why was it? So how did you feel when you were worried? How did you feel afterwards? তো আমার শাহাদার ঘোষণা দিতে যাওয়ার আগে আমি কাঁদছিলাম বাড়িতে, ভাবছিলাম আমি পাগলামি করতে যাচ্ছি, আমার পেরেন্টস আমাকে ঘৃণা করবেন, আমি কি এ বিষয়ে নিশ্চিত? Subhanallah. Yeah. এটা সত্যিই মনে হচ্ছিল লাইক শয়তান আমার উপর খুবই কঠিনভাবে কাজ করছিল এটা ভাবাতে, সেখানে যেও না। আর আমি সত্যিই ছিলাম উদ্বিগ্ন, রিয়েলি স্ট্রেসড। আর যেই আমি আমার শাহাদার ঘোষণা দিলাম, আমার মনে আছে আমি কাঁদছিলাম, বাট সম্ভবত ভিন্ন ভিন্ন কারণে। আই থিঙ্ক এটা জাস্ট ছিল কষ্ট লাঘব হওয়া, মুক্তি। Yes. And আপনি জানেন যে আপনি যখন শাহাদার ঘোষণা দেন, যদিও এটা শুধুমাত্র একটা বাক্য, আপনি আর ফিরে যেতে পারেন না। লাইক যে জীবনটা আপনার আগে ছিল তা কেটে গিয়েছে, এখন আপনি জানেন সত্যটা, আপনি আর ভান করতে পারেন না। তো এটা হলো দায়িত্ব। yes. এটা ছিল কঠিন। আমার মনে আছে প্রথম দিকে ইটস লাইক আপনি এক অন্য ব্যক্তিত্ব পেতে চান, তাই আপনাকে এক প্রকার এটা লাইক আমার এটা করা উচিত না, আমার সেটা করা উচিত না। আর আপনাকে এটা যথেষ্ট উদ্বিগ্ন করে তোলে অন্য কিছুর থেকে। তো আমি উপলব্ধি করলাম আমার ব্যক্তিত্ব, আমি আর আগের মতো ছিলাম না। আমি এর সঙ্গে নিজেকে মেলাচ্ছিলাম ধীরে ধীরে। আগে আমার যে জীবন ছিল আর এখন এই নতুন জীবন। আর আমি বুঝতে পারছিলাম যে আমি যদি এটা বন্ধ করতে না পারি, দ্যাটস ওকে ফর নাও। আমাকে অবশ্যই ফোকাস করতে হবে নামাজে, আর নামাজ পড়া দিনে 5 বার, এখন এটুকুই, দ্যাটস ইট। আর ধীরে ধীরে আগিয়ে যাওয়া পরবর্তী পদক্ষেপে। তো এটা সম্ভবত লেগেছিল 2 মাসের মতো, তারপর সব কিছু স্বাভাবিক হয়ে গেছিল। মুসলিম কমিউনিটির সাথে আপনার অভিজ্ঞতাটা কীরূপ ছিল? এটা ছিল খুবই ভালো। আমার মনে আছে 2 দিন পর আমার শাহাদার আমি এসেছিলাম তারবিয়া ক্লাসের জন্য। আর যখন বোনেরা জানলো যে আমি ব্র্যান্ড নিউ সিস্টার, তারা ছিলেন লাইক খুবই ওয়েলকামিং, আমাকে আলিঙ্গন করলেন। তো সেটা ছিল খুবই সুন্দর এক অভিজ্ঞতা। MashaAllah. আপনি কি আপনার পিতামাতাকে জানিয়েছিলেন আর আপনার পরিবারকে যে আপনি মুসলিম হয়ে গিয়েছেন? আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তাদের জানাবো না যখন আমি জোশকে বিয়ে করলাম, বাট তারা জানতেন সেটা হবে আমার পরবর্তী পদক্ষেপ। না, আমি তাদের জানাইনি, কারণ আসলেই আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট হয়তোবা কোনো না কোনোভাবে তারা ভাববেন ওকে লাইক একটা পর্যায়ে গিয়ে সে মুসলিম হয়ে যাবে। তো রিসেন্টলি আমি আমার মমকে জানালাম, আমি বললাম যে আসলেই তোমরা ভাবছিলে যে জুন মাসে আমি নর্মাল ছিলাম, আসলেই সে সময় আমি আমার শাহাদার ঘোষণা দিয়ে দিয়েছি, সে সময় আমি অলরেডি মুসলিম হয়ে গিয়েছিলাম। বাট আমি তাদের জানাতে চাইনি, কারণ আমি জানতাম এটা হবে একটা বড় সমস্যা। আমি জানতাম যে তারা আমাকে প্রশ্ন করবেন যে কিভাবে কেন তুমি মুসলিম হয়ে গেলে। আমি তাদের জানাতে চাইছিলাম না যে আমি এক ব্যক্তির সাক্ষাৎ পেয়েছি আর একজন মুসলিম পুরুষ, এটা হবে খুব বড় সমস্যা। এটা হবে সেই একই গতানুগতিক ধারণা, ওকে তুমি মুসলিম হয়েছো তার কারণে। আমি চাইতাম না মানুষ ভাবুক আমি মুসলিম হয়েছি তার কারণে। And dad? Did you tell dad eventually? দুজনেই জেনেছিলেন অনেকটা একই সময়ে। আমি চাইছিলাম না যে তারা জানুক। রিয়াকশনটা কীরূপ ছিল? তারা এটা পছন্দ করেননি।
রূপেই কেউই পছন্দ করেনি, এমনকি আমার বোনও। তার জন্য এটা ছিল কঠিন। আর আমরা ছিলাম খুবই ক্লোজ। ইয়েস। একজন অজানা মানুষকে আপনার বিয়ে করে নেওয়াটা অনেক সহজ ছিল আপনার ইসলাম গ্রহণ করার থেকেও বেশি? এটা ছিল একই বিষয়, এটা ছিল একই। যেই তারা জানতে পারলো যে জোশ মুসলিম, এটা সমস্যায় পরিণত হলো। Yeah. So এটা সমস্তটাই ছিল ইসলাম, আক্ষরিক অর্থেই। যদি ইসলাম পিকচারে না থাকতো, এটা হতো পুরোপুরি ভিন্ন। ইয়েস। Is ফ্রান্সের মানুষদের জন্য ইসলাম কি একটা খুবই বড় সমস্যা? এটা একটা বড় সমস্যা আসলেই। আর আমি মনে করা হয় নিশ্চিত রূপেই যে আমরা টেরোরিস্ট। 9/11-এর পর থেকেই সেই বছর থেকেই মুসলিমদের অবস্থাটা খুবই খারাপ হয়ে গিয়েছে, অনেকটাই খারাপ। আর আপনারা দেখবেন প্রতি বছরই কিছু না কিছু ঘটে মুসলিমদের নিয়ে। এই বছর আবায়া নিয়ে। কোন অ্যাডভাইসটা আপনি দিতে চান সেই সব মানুষকে যারা এই পডকাস্টটা শুনছেন ইনশাআল্লাহ? আমি মনে করি তাদের জন্য যারা মুসলিম হওয়ার কথা বিবেচনা করছেন, আপনাদের এটা উপলব্ধি করা প্রয়োজন যে যে একদিন আমি আমার শাহাদার ঘোষণা দেব, তারপরেও আপনি বহু কিছু করতে সক্ষম হবেন। এটা নয় যে যেহেতু আপনি মুসলিম হয়ে গিয়েছেন আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না। কারণ তাৎক্ষণিকভাবে দেখুন, আমি একজন পার্সোনাল ট্রেনার। মানুষেরা ভাবেন যে আপনি পার্সোনাল ট্রেনার হতে পারবেন না কারণ আপনি একজন মুসলিম মহিলা। আমি মুসলিম, আর তারপরেও এটা সম্ভব হয়েছে। জাস্ট এটা বুঝে নিন যে আপনি যা চান তাই করতে পারবেন, হালাল হারাম বেছে। হ্যাঁ, এই সেটিংসে। তবেই আপনি ভালো থাকবেন। শুধু আপনাকে আল্লাহর উপর আস্থা রাখতে হবে সমস্ত অবস্থায়। so we'll leave it as that. Wa jazakumullah khair, and we'll catch everyone on the next one. Wassalamu alaikum.